নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ভালো বাসা। যুদ্ধের হিড়িকে বোম্বাই শহরে বাঙালি অনেক বাড়ি আছে। আগে যত ছিল তাহার প্রায় চতুর্গুণ। 3 বছর আগেও বোম্বাইয়ের পথে ঘাটে গুজরাটি, মারাঠি, পারসি, গোয়ানিজ মিশ্রিত জনারণ্যে হঠাৎ একটি সিঁদুর পরা বাঙালি মহিলা বা ধুতি পাঞ্জাবি পরা পুরুষ দেখিলে মন পুলকিত হইয়া উঠিত, যাচিয়া কথা বলিবার ইচ্ছা হইত। এখন আর সেদিন নাই। এখন পদে পদে হাফ প্যান্ট পরা দ্রুতচারী বাঙালি যুবকের সঙ্গে মাথা ঠোকাঠুকি হইয়া যায়। যাহারা স্থায়ী বাসিন্দা তাহারা পূর্ববৎ শহরের উত্তরাঞ্চলে খানিকটা স্থানে বাঙালি পাড়া তৈয়ারি করিয়া বাস করিতেছেন। নূতন আমদানি যাহারা তাহারা শহরের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। কে কোথায় কিভাবে থাকে তাহার ঠিকানা করা কঠিন। তাহারা যুদ্ধের জোয়ারে ভাসিয়া আসিয়াছে। যখন যুদ্ধ শেষ হইবে তখন আবার ভাটার টানে বাংলাদেশের বিপুল গর্ভে ফিরিয়া যাইবে। গত 7 বৎসর যাবৎ আমিও এ প্রদেশের স্থায়ী বাসিন্দা। তবে আমি বোম্বাই শহরের সীমানার বাহিরে থাকি। বেশি দূর নয়, মাত্র 18 মাইল। বাড়িটি ভালো এবং পাড়াটি নিরিবিলি। ইলেকট্রিক ট্রেনের কল্যাণে অল্প সময়ের মধ্যে শহরে পৌঁছানো যায়। কোনো হাঙ্গামা নাই। শহরে থাকার সুখ ও পাড়া গাঁয়ে থাকার শান্তি দুই একসঙ্গে ভোগ করি। বন্ধুরা হিংসা করেন, কিন্তু সে যাক, এটা আমার কাহিনী নয়। ঘেঁচুর উপাখ্যান। মাস কয়েক আগে একটা কাজে শহরে গিয়েছিলাম। গিরগাঁও অঞ্চলের জনাকীর্ণ ফুটপাত দিয়া যাইতে যাইতে হঠাৎ দেখি ঘেঁচু। বিকেলবেলার পরন্ত রৌদ্রে খাকি হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা কৃষ্ণকায় ছোকরাকে দেখিয়া চিনিতে বিলম্ব হইল না। আমাদের ঘেঁচুই বটে। তাহার চেহারাখানা এমন কিছু অসামান্য নয়, কিন্তু অমন সজারুর মতো খোঁচা খোঁচা চুল এবং 3 কোনা কান আর কাহারও হইতেই পারে না। ঘেঁচুকে ছেলেবেলা হইতেই চিনি। আমাদের গাঁয়ের ছেলে, বিষ্ণু মাইতির ভাইপো। এখন বয়স বোধ হয় 19-20 দাঁড়াইয়াছে। যখন তাহাকে শেষ দেখি তখন সে গাঁয়ের মিডল স্কুলে পড়িত এবং ডাঙ্গুলি খেলিত। চেহারা কিছুই বদলায় নাই, কেবল একটু ঢ্যাঙা হইয়াছে। এই ছেলেটা বাংলাদেশের অজ পাড়াগাঁয়ের একটি পঙ্কিল পানা পুকুরের অতি ক্ষুদ্র পুঁটি মাছের মতো ছিপের এক টানে একেবারে বোম্বাইয়ের শুকনা ডাঙায় আসিয়া পড়িয়াছে। বলিলাম, আরে ঘেঁচু তুই? ঘেঁচু একটা ইরানি হোটেল হইতে মুখ মুছিতে মুছিতে বাহির হইতেছিল। আমার ডাক শুনিয়া ক্ষণকাল বুদ্ধিভ্রষ্টের মতো তাকাইয়া রহিল। তারপর লাফাইয়া আসিয়া এক খামচা পায়ের ধুলা লইল। বটুকদা! তাহার আনন্দ বিহ্বলতার বর্ণনা করা কঠিন। হারানো কুকুরছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ প্রভুকে দেখিলে যেমন অসম্বৃত আনন্দে অধীর ও চঞ্চল হইয়া ওঠে, ঘেঁচুও তেমনি আমাকে পাইয়া একেবারে আত্মহারা হইয়া পড়িল। কি বলিবে, কি করিবে কিছুই যেন ভাবিয়া পায় না। সে সামান্য একটু তোতলা, কিন্তু এখন তাহার কথা পদে পদে আটকাইয়া যাইতে লাগিল। আশ্চর্য! আপনি কি করে আমায় দেখে ফেললেন? আমিও আপনার ঠিকানা লিখে এনেছিলাম, কিন্তু কাগজের চিলটেটা কোথায় হারিয়ে গেল। আর কি করে খোঁজ নেব? কেউ একটা কথা বুঝতে পারে না, কিরির মিরির করে কি বলে আমিও বুঝতে পারি না,
এসে অবধি একটা বাঙালির মুখ দেখিনি। ভাগ্যে দেখা হয়ে গেল, নইলে তো। নিজের কাজ ভুলিয়া ফুটপাতে দাঁড়াইয়াই তাহার সহিত অনেকক্ষণ কথাবার্তা বলিলাম। ছেলেটা ভালো মানুষ, তাহার উপর বলিতে গেলে এই প্রথম পাড়া গাঁয়ের বাহিরে পা বাড়াইয়াছে। নিজের অবস্থা বর্ণনা করিতে করিতে প্রায় কাঁদিয়া ফেলিল। দিন 7 হইল সে বোম্বাই আসিয়াছে। আসিয়াই কোনো এক যুদ্ধ কোম্পানির কারখানায় যোগ দিয়াছে। একটা মাথা গুঁজিবার আস্তানা খুঁজিতে তাহার প্রাণ বাহির হইয়াছিল। শেষে এক মারাঠি সহকর্মীর কৃপায় একটা চৌলে একটি খলি পাইয়াছে, সেইখানেই থাকে এবং চৌলের নিচের তলায় একটা নিরামিষ হোটেলে খায়। এখানে আসিয়া অবধি মাছের মুখ দেখে নাই, কেবল ডাল রুটি আর তেলাকুচার তরকারি খাইয়া তাহার প্রাণ কণ্ঠাগত হইয়াছে। বর্ণনা শেষ করিয়া ঘিঁচু সজল নেত্রে বলিল, বটুকদা, এ দেশের রান্না আমি মুখে দিতে পারি না। খাবারের দিকে যখনই তাকাই প্রাণটা হু 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 করে ওঠে। আর কিছু নয়, 2টি ভাত আর মাছের ঝোল যদি পেতুম। বললাম, সে না হয় ক্রমে সয়ে যাবে, কিন্তু তুই যে এখানে একটা মাথা গোঁজবার জায়গা পেয়েছিস সেই ভাগ্যি, আজকাল তাই কেউ পায় না। ঘেঁচু বলিল, মাথা গোঁজবার জায়গা যদি সচক্ষে দেখেন বটুকদা, তাহলে আপনারও কান্না পাবে। আসবেন, দেখবেন, বেশি দূর নয়, ওই তো ওই মোড়টা ঘুরে। ঘেঁচুর সঙ্গে তাহার বাসা দেখিতে গেলাম। প্রকাণ্ড একখানা 4তলা বাড়ি, তাহার আপাদ মস্তক পায়রার খোপের মতো ছোট কুঠুরি বা খলি। প্রত্যেক কুঠুরিতে একটি করিয়া মধ্যবিত্ত পরিবার থাকে। সেই একটি ঘরের মধ্যে শয়ন, রান্না সব কিছুই সম্পাদিত হয়। ইহাই বোম্বাইয়ের চৌল। একটি বড় চৌলে শতাধিক ভদ্র দরিদ্র পরিবার কাচ্চা বাচ্চা লইয়া বৎসরের পর বৎসর বাস করে। ওইটুকু পরিসরে অধিক বাসস্থান পাওয়া যায় না, বোধ করি ইহারা প্রয়োজনও মনে করে না। ঘেঁচুর খলি চৌলের 4তলায়। 3 প্রস্থ অন্ধকার সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলাম। লম্বা সংকীর্ণ বারান্দা এ প্রান্ত থেকে ও প্রান্তে চলিয়া গিয়াছে। তাহারই 2 পাশে সারি সারি ঘরের দরজা। বারান্দায় অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে ছুটাছুটি করিয়া খেলা করিতেছে, চিৎকার করিতেছে, কুস্তি লড়িতেছে। প্রত্যেকটি দ্বারের কাছে 1-2টি স্ত্রীলোক মেঝে বসিয়া গম বা ডাল বাছিতেছে, নিজেদের মধ্যে হাসিতেছে, গল্প করিতেছে। অপরিচিত আগন্তুক কেহ আসিলে ক্ষণেক নিরুৎসক চক্ষে চাহিয়া দেখিয়া আবার ডাল বাছায় মন দিতেছে। বারান্দার এক প্রান্তে ঘেঁচুর ঘর। দেখিলাম ঘরটি আদৌ ঘর ছিল না, ব্যালকনি ছিল। ঘরের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান গৃহস্বামী স্থানটি তক্তা দিয়া ঘিরিয়া সম্মুখে একটি দরজা বসাইয়া রীতিমতো ঘর বানাইয়া ভাড়া দিয়াছেন। ভিতরটি দেশলাইয়ের বাক্সের কথা স্মরণ করাইয়া দেয়। ঘেঁচুর একটি তোরঙ্গ ও গুটানো বিছানাটাতেই তাহার অর্ধেকটা ভরিয়া গিয়াছে। ঘেঁচু বলল, দেখছেন তো, দরজা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায়, আর খুলে রাখলে মনে হয় হাটের মধ্যেখানে বসে আছি। 7 দিন রয়েছি, একটা লোকের মুখ চেনা হয়নি, কেউ ডেকে কথা কয় না, আর কী বা কথা কইবে, বুঝতে পারলে তো ইংরেজিও কেউ বোঝে না, সব 7টা বাজারের গোমস্থা। বলুন তো, এমন করে মানুষ বাঁচতে পারে? কেন যে মরতে চাকরি করতে এলুম। এক সময় লোভ হয়, ছেড়ে চড়ে দিয়ে পালিয়ে যায়, কিন্তু ভাল আবার কি জো আছে? লড়াইয়ের চাকরি ধরলেই জেলে পুরে দেবে। ছেলেটার কথা শুনিয়া বড় মায়া হইল। বলিলাম, চল ঘেঁচু,
তুই আমার বাড়িতে থাকবি। আমার একটা ফালতু ঘর আছে, হাত পা ছড়িয়ে থাকতে পারবি। আর কিছু না হোক তোর বৌদির রান্না ডাল ভাত তো দুবেলা পেটে পড়বে। আহ্লাদে ঘেঁচু নাচিয়া উঠিলেও শেষ পর্যন্ত দেখা গেল ব্যবস্থাটা তত কার্যকর নয়। ঘেঁচুকে সকাল 8টার মধ্যে কারখানায় হাজিরি দিতে হয়। 1 ঘন্টা ট্রেনে আসিয়া তাহার পর আরও আধ ঘন্টা পায়ে হাঁটিয়া ঠিক 8টার সময় প্রত্যহ কারখানায় হাজিরা দেওয়া কোনো মতেই সম্ভবপর মনে হইল না। ঘেঁচু দুঃখিতভাবে বলিল, আমার কপালে নেই তার কি, কিন্তু বটুকদা এখানে আর পারছি না। আপনি অন্য কোথাও একটা ভালো বাসা দেখে দিন, সেখানে সকাল বিকেল দুটো বাংলা কথা শুনতে পাই, আর যদি মাঝে মাঝে 2টি মাছের ঝোল ভাত পাওয়া যায়। আমি বলিলাম, চেষ্টা করব, কিন্তু আজকাল ভালো বাসা পাওয়া তো সহজ কথা নয়। যদি বা একটা ভদ্রলোকের মতো ঘর পাওয়া যায়, তার ভাড়া হয়তো 15 টাকা, কিন্তু পাগড়ি দিতে হবে 1500। ঘেঁচু চক্ষু কপালে তুলিয়া বলিল, পাগড়ি? হ্যাঁ হ্যাঁ, পাগড়ি, যাকে বলে গোদের ওপর 20 ফোঁড়া, সেলামি আর কি। গভর্নমেন্ট আইন করে দিয়েছে, বাড়িওয়ালা ভাড়া বাড়াতে পারবে না, তাই রসিদ না দিয়ে মোটা টাকা গোড়াতেই আদায় করে নেয়। এ তো আর ভেতো বাঙালির বুদ্ধি নয়, গুজরাটি বুদ্ধি। ঘেঁচু বলল, ও বাবা, অত টাকা কোথায় পাবো? মাইনে তো পাই খুললে। বলিলাম, না না, সে তোকে ভাবতে হবে না। বাসা যদি জোগাড় করতে পারি, বিনা পাগড়িতেই পাবি। চেষ্টা করব দাদারে, মানে বাঙালি পাড়ায়। তোর ভাগ্যে থাকে একটা আধটা ঘর পেলেও পেতে পারি, কিন্তু তুই ভরসা রাখিস নে, মনে ভেবে রাখ এইখানেই তোকে থাকতে হবে। আর একটা কথা বলি, যখন এদেশে এসেছিস তখন এদেশের ভাষাও শিখতে আরম্ভ কর, নইলে এইভাবে কতদিন চালাবি? কাতরভাবে ঘেঁচু বলিল, সে তো ঠিক কথা বটুকদা, কিন্তু ও কিচির মিচির ভাষা কি শিখতে পারবো? ভাষা শুনলে মনে হয় চাল করাই দাঁতে চিবোচ্ছে। বলিলাম, নতুন নতুন অমনি মনে হয়, ক্রমে সব সয়ে যাবে। কথায় বলে, জস্মিন দেশে যদাচার। নিরপরাধ আসামি যেভাবে ফাঁসির আজ্ঞা গ্রহণ করে, তেমনিভাবেই ঘেঁচু বলিল, বেশ, আপনি যখন বলছেন। সেদিন ঘেঁচুকে তাহার কোটরে রাখিয়া ফিরিয়া আসিলাম। স্থির করিলাম, অবকাশ পাইলেই দাদারে গিয়া তাহার জন্য ভালো একটি বাসার খোঁজ করিব। সেখানে অনেক ভদ্রলোক আছেন, তাহাদেরই কারো পরিবারে একটি আলাদা ঘর ও 2টি মাছের ঝোল ভাত জোগাড় করা বোধ করি একেবারে অসম্ভব হইবে না। তারপর 5টা কাজে পড়িয়া ঘেঁচুর কথা একেবারে ভুলিয়া গিয়াছি। মনে পড়িল প্রায় 2 হপ্তা পরে। বেচারা নির্বান্ধব পুরীতে তেলাকুচার তরকারি খাইয়া কত কষ্টই না পাইতেছে, এবং অসহায়ভাবে আমার পথ চাহিয়া আছে। অনুতপ্ত মনে সেই দিনই সন্ধ্যাবেলা দাদারে গেলাম। ঘেঁচুর কপার ভালো, 2-1 জনের সঙ্গে কথা কহিয়াই খবর পাইলাম একটি ভদ্রলোকের বাসায় একটি ঘর শীঘ্রই খালি হইবার সম্ভাবনা আছে। যে বৈতনিক অতিথি ঘর দখল করিয়া আছেন, তিনি নাকি শীঘ্রই বদলি লইয়া চলিয়া যাইবেন। দ্রুত গিয়া ভদ্রলোককে ধরিলাম। স্বনির্বন্ধ অনুরোধ বিফল হইল না। বৈতনিক অতিথিটির চলিয়া যাইতে এখনো 1-2 সপ্তাহ দেরি আছে, কিন্তু তিনি বিদায় হইলেই ঘেঁচু তাহার স্থান অধিকার করিবে, এই ব্যবস্থা পাকা হইয়া গেল। ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ দিয়া উঠিয়া পড়িলাম। ভাবিলাম ঘেঁচুকে সুখবরটা দিয়া যাই, সে আশায় বুক বাঁধিয়া এই কয়টা দিন কাটাইয়া দিবে।
ঘেঁচুর চৌলে পৌঁছিতে রাত্রি হইয়া গেল। তাহার কোটরে প্রবেশ করিয়া দেখি সে মেঝেয় বিছানা পাতিয়া বসিয়া পরম মনোযোগের সহিত একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল। বটুকদা, আপনি বলে গিয়েছিলেন, এই দেখুন মারাঠি প্রথম ভাগ আরম্ভ করেছি। ভাব, এর নাম কি ভাষা! স্রেফ পাথরান ইটপাটকেল। উচ্চারণ করতে গিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসে। কিন্তু আমিও নাছর বন্দা, যখন ধরেছি হয় এসপার নয় ওসপার। হাসিয়া বলিলাম, বেশ বেশ, শিখছিস কার কাছে? শুধু বই দেখে তো শেখা যায় না। ঘেঁচু বলিল, সে জোগাড় হয়েছে। 37 নম্বর ঘরে থাকে বেঙ্কটরাও বলে একজন মারাঠি, বেশ ভদ্রলোক, আমার চেয়ে 2-4 বছরের বড় হবে। একটু আধটু ইংরেজি বলতে পারে, সেই শেখাচ্ছে। রবীন্দ্রনাথের ট্রান্সলেশন পড়েছে কিনা, বাঙালির উপর ভারী ভক্তি। রবীন্দ্রনাথ আর কিছু না হোক বাঙালির জন্য ওইটুকু করিয়া গিয়াছেন। বিদেশে তাহার স্বজাতি বলিয়া পরিচয় দিলে খাতির পাওয়া যায়। যা হোক, ঘেঁচুকে বাসার খবর দিয়া তাহার মাছের ঝোল ভাত সম্ভোগের আসন্ন সম্ভাবনার আশ্বাস জানাইলাম। সে আহ্লাদে এতই তোতলা হইল যে তাহার একটা কথাও বোঝা গেল না। অতঃপর সে রাত্রে বাড়ি ফিরিলাম। 2 সপ্তাহ পরে দাদারের ভদ্রলোকটি জানাইলেন যে বাসা খালি হইয়াছে, এখন ঘেঁচু ইচ্ছা করিলেই তাহা দখল করিতে পারে। আবার ঘেঁচুর কাছে গেলাম, তাহাকে তাহার নূতন বাসায় অধিষ্ঠিত করিয়া তবে আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিব। সন্ধ্যার পর বাতি জ্বলিয়াছিল। ঘেঁচুর দ্বারের কাছে পৌঁছিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম। ঘরের মধ্যে বেশ একটি ছোটখাটো মজলিস বসিয়া গিয়াছে। মেঝে পাতা বিছানার উপর চা এবং 1 থাল চীনাবাদাম ভাজা, এদেশের ভাষায় ভাজিয়া, তাহাই ঘিরিয়া বসিয়াছে ঘেঁচু এবং একটি মহারাষ্ট্র মিথুন। পুরুষটি বেঁটে নিরেট ধরনের চেহারা, বুদ্ধিমানের মতো মুখ। নারীটি কুমকুম চিহ্নিত ললাট, আঁটোসাঁটো 18 হাত শাড়ি পরা একটি স্নিগ্ধ কমলকান্তি যুবতী। চা পান ভাজিয়া ভক্ষণ ও হাস্য কৌতুকের ফাঁকে ফাঁকে ভাষা শিক্ষা চলিতেছে। আর একটি হাফ প্যান্ট ও হাত কাটা গেঞ্জি পরিহিত 2 বছরের বালক আপন মনে ঘরময় দাপাইয়া বেড়াইতেছে। আমাকে দেখিতে পাইয়া ঘেঁচু একটু সলজ্জভাবে উঠিয়া দাঁড়াইল। তারপর বন্ধুদের সাথে পরিচয় করাইয়া দিয়া বলিল, এই যে আসুন বটুকদা, ইনি হলেন গিয়ে বেঙ্কটরাও পাটিল, যার কথা আপনাকে বলেছিলাম। আর ইনি হচ্ছেন ওর স্ত্রী হংসাবাই। আর ওই যে দেখছেন ছোট্ট মানুষটি, উনি হচ্ছেন এদের ছেলে। নবপরিচিতদের সঙ্গে পরিচয় বিনিময় করিয়া বিছানার এক পাশে আসিয়া বসিলাম। যুবকটি একটু গম্ভীর, অল্পভাষী। যুবতীটি সপ্রতিভ, মৃদু হাসিনী। মারাঠি মেয়েদের মধ্যে ঘোমটা বা পর্দা কোনো কালেই নাই। অনাত্মীয় পুরুষের সহিত সুষ্ঠু মেলামেশার কোনো বাধা নাই। দেখিলাম ঘেঁচু এই নবীন দম্পতির বড়ই অন্তরঙ্গ হইয়া পড়িয়াছে। ঘেঁচু শিশুটির গতিবিধি স্নেহ দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল, কি দুষ্টুও যে ওই ছেলেটা, যাকে বলে আস্ত ডাকাত, একেবারে আসল বর্গী। ওর নাম কি জানেন? বিঠ্ঠল। আমাদের দেশে লোকে যাকে বিটলে বলে তাই। ঘেঁচু উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। কিছুক্ষণ এ কথা সে কথার পর বলিলাম, ঘেঁচু, তোমার নতুন বাসা খালি হয়েছে, কালকেই গিয়ে দখল নিতে পারো। ঘেঁচু হঠাৎ অপ্রস্তুত হইয়া তোতলাইতে আরম্ভ করিল।
তাহার তোতলামি কতকটা শান্ত হইলে বুঝিলাম সে বলিতেছে, আমি এইখানেই থাকি বটুকদা, এখানে মন বসে গেছে, এদের সঙ্গে ভাব হয়ে অবধি। জানেন, আজকাল আমি এদের সঙ্গেই খাবার ব্যবস্থা করেছি। এরা রুটি ভাত দুই খান, মাছ মাংস অবশ্যই খান না, কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে। হংসা বৌদি যে কি সুন্দর রাঁধে তা আর কি বলবো, বড্ড ভালো লোক এরা। আমি আর কোথাও যাব না বটুকদা, মিছিমিছি আপনাকে কষ্ট দিলুম। শিশু বর্গীটি ইতিমধ্যে ঘেঁচুর ট্রাঙ্কের ওপর উঠিয়া নাচিতে আরম্ভ করিয়াছিল। ঘেঁচু তাহাকে ধমক দিয়া ডাকিল, এই বিটলে, এদিকে আয়, একড়ে একড়ে। বুঝলাম ঘেঁচুর ভালোবাসার আর প্রয়োজন নাই, সে ওই বস্তুই আরও ঘনিষ্ঠ আকারে লাভ করিয়াছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আমি আজ পর্যন্ত যত গল্প আপলোড করেছি সবই থরে থরে বিভাগ অনুযায়ী আপনার জন্য সাজানো আছে। নতুন গল্প না আসা পর্যন্ত সেইগুলো শুনুন। আর যদি নতুন গল্প শুনতে চান, তৎক্ষণাৎ নোটিফিকেশন পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। নমস্কার।